সব বাম আমলে তৈরি। এটা কিচ্ছু করেনি, শুধু নীল সাদা রং করেছে। বিজেপির প্রতিনিধিকে বলে রাখছি, আপনারা হিন্দু মুসলিমের রাজনীতি করে পশ্চিমবাংলায় বিভেদ তৈরি করতে পারবেন না। মেকআপটা যেদিন খসে পড়বে সেদিন এই কঙ্কালসার চেহারাটা রাজ্যের দেখাও যাবে। সে তৃণমূলের লোকরাই তৃণমূলকে তাড়া করেছে। গোটা রাজ্যে দিদির ভাইপোর উন্নয়ন হয়েছে, আর কারো হয়নি। ভাতার রাজনীতি আমরা করি না। অন্নপূর্ণা যোজনায় আমাদের সরকার ক্ষমতা এলে ৩,০০০ টাকা ডলার্স প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল ২৬ নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুরে। আর মেদিনীপুরে আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। ভোটের হাওয়া কি বলছে? এই মেদিনীপুরে ঐতিহ্য রয়েছে শিক্ষার, সেই উদাহরণ আমরা জানি। এর সঙ্গে ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি সবই রয়েছে। কিন্তু এই তৃণমূলের জামানায় কোথাও গিয়ে কি এই মেদিনীপুর শহর, সেই মেদিনীপুর শহর কি পিছিয়ে পড়ছে? কি বলছে বিজেপি? সামনেই নির্বাচন, ইতিমধ্যেই ভোটের পালে হাওয়া বলা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর শহর কি এই তৃণমূলের জামানায় কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই পিছিয়ে পড়েছে। কেন? কারণ মেদিনীপুরে সবথেকে বড় যে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, যানজট সমস্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সঙ্গে ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই আমরা পিছিয়ে যাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থা। তৃণমূলের কাছে যাব। বিজেপি যে অভিযোগ করছে যে কোথাও গিয়ে মেদিনীপুর শহর পিছিয়ে পড়ছে, যানজট, রাস্তাঘাট পরিষ্কার নয়। দেখুন, বিজেপির এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই মেদিনীপুর শহরের সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে এই কলেজ মাঠ যেখানে দাঁড়িয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি, এইখানের এই সৌন্দর্যায়ন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আর দীর্ঘদিন আগে এই রাস্তায়, এই কলেজ মাঠে মানুষ ঢুকতে ভয় পেত সন্ধ্যের পর। এখন এই জায়গায় মানুষ দাঁড়িয়ে এইখানে আলো লাগানো থেকে আরম্ভ করে বসার জায়গা, মানুষ গল্প গুজব থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে এবং রাস্তাঘাট ঝাঁ চকচকে এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের, আপনি হাসপাতালে গেলেই দেখতে পাবেন যে কত উন্নত পরিষেবা। এখন যে কার্ডিয়াক বিভাগ যে তৈরি হয়েছে, মাতৃমা যেখানে তৈরি হয়েছে, উন্নত স্বাস্থ্য পরিষেবা একদম সুন্দরভাবে চলছে। অতএব এই ২৬-এর নির্বাচনে বিজেপির নিশ্চিত পরাজয় জেনে তারা ইডি, সিবিআই থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন সমস্ত রকম। সিপিএম এর কাছে যাব। এই মেদিনীপুর শহর কি এগোচ্ছে না পিছোচ্ছে? এক কথায় এই তৃণমূলের বন্ধুকে জিজ্ঞেস করুন না, একটা বলুক। এই যে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে না, স্পোর্টস কমপ্লেক্স, মেডিকেল কলেজ, ফ্লাইওভার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সব বাম আমলে তৈরি। এটা কিচ্ছু করেনি, শুধু নীল সাদা রং করেছে। মেদিনীপুর পিছিয়েছে। বলতে চাই যে সম্পূর্ণভাবে ভিত্তিহীন। মাতৃমা নতুনভাবে তৈরি করা হয়েছে এবং হাসপাতালে যে কার্ডিয়াক নীল সাদা রং হয়েছে। মাতৃমায় জাল সেলাইন কাণ্ড হয়েছে, শিশু মারা গেছে, মা মারা গেছে এবং কার্ডিয়াক বিভাগটাও নতুন করে তৈরি করা হয়েছে। মেদিনীপুর শহর অবশ্যই পিছিয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। যদিও এটা বিধানসভা নির্বাচন, কিন্তু ইস্যুটা যেটা দিয়ে আপনারা শুরু করলেন সেটা পৌরসভা ভিত্তিক ইস্যু। পৌরসভা ভিত্তিক ইস্যু দীর্ঘকাল বামফ্রন্টের জামানাতেও আমাদের মেদিনীপুর পৌর বোর্ড চালিয়েছে কংগ্রেস। মেদিনীপুর শহরে সেই সময়কার, এখন এই মুহূর্তে মিউনিসিপ্যালিটি যে টাকা পায় তার আগে অনেক কম টাকায় কংগ্রেসের থেকে অনেক ভালোভাবে মেদিনীপুর শহরকে চালিয়েছে। এবং মেদিনীপুরের যে ঐতিহ্য, সেটা বিজেপি, তৃণমূল দুটো দলের হাত ধরেই নষ্ট হচ্ছে। আর যেটা বুদ্ধদা বলছেন, তৃণমূলের যিনি প্রতিনিধি, যে সরকারি হসপিটালের কথা, ১০০ জন শতকরা পেশেন্ট যদি এখানে কোনো চিকিৎসার জন্য আসেন, ৯০ জনকে কলকাতায় বড় হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তাহলে শুধু বিল্ডিং বানিয়ে তো লাভ নেই। এই কিছুদিন আগেই জাল সেলাইন কাণ্ডে ঘটনাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তার মধ্যে ২ জন কিন্তু মারা গেছেন। হ্যাঁ, তারপরে মেদিনীপুর সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অভিযোগ তুলে অবরোধ হয়, ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন হয়। তাহলে এগুলো কেন হবে যদি এত ভালো স্বাস্থ্য ব্যবস্থা? তাহলে ম্যাডাম, একটা কথা, যে আমাদের তৃণমূলের প্রতিনিধি বললেন না যে দেখুন চারিধারে এত সৌন্দর্যায়ন, এই যে কদিন আগে মাননীয় এসেছিলেন, তার জন্য যে অস্থায়ী হেলিপ্যাড একটা বানানো হয়েছিল, তো সেটাও ওটাই ডিফেন্ড করছি যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হলেও এই কলেজ গ্রাউন্ডের সৌন্দর্যটা তৃণমূলের আমলেই হয়েছে। এবং তৃণমূলের আমলে হওয়ার ফলে যেখানে অস্থায়ী হেলিপ্যাড, এতে এমন খেলাধুলার কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। শুধুমাত্র রাজনীতির স্বার্থে বিজেপি প্রার্থী বিজেপি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে। এটা আমি প্রথম কথাই বলেছি যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে অভিযোগ দেওয়া সম্পূর্ণটাই ভিত্তিহীন। যারা এখানে সঙ্গে যুক্ত না, মেদিনীপুরের সঙ্গে কালচারের সঙ্গে যুক্ত না, তারা এটা বলতে পারবে না।
যখন প্রদীপ জ্বলে প্রদীপের আলোটা উজ্জ্বল হয়, কিন্তু প্রদীপের নিচের যে অন্ধকারটা, সেই অন্ধকারটা আপনারা দেখতে পাবেন এখানে জাল সেলাইন কাণ্ড শুরুতেই বললাম। সঙ্গে এখানে পূর্ব ভারতের নামকরা কলেজ, যে কলেজের রসায়ন বিভাগ সব জায়গায় আমার নাম করেছে, সেই রসায়ন বিভাগ ফাঁকা যাচ্ছে এই তৃণমূলের আমলে। কি দেখছি আমরা, শুধুমাত্র চারিদিকে নানা রঙের রং হচ্ছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো কাজ হচ্ছে না। মাতৃমা হয়েছে বলছেন না, 4000 ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ঠিক আছে। এখন ছাত্রছাত্রীরা জেনারেল ছাত্রছাত্রীরা 2011 আগে এই মেদিনীপুর কলেজে কতজন স্টুডেন্ট পড়তো আর আজকে কতজন পড়ে, এই তথ্যটা ওনাদেরকে তৃণমূলের প্রতীকে নিতে বলুন। টেকনিক্যালে মানুষ চলে যাচ্ছে, জেনারেল বিভাগে মানুষ পড়ার যেটা চলে যাচ্ছে বলে বিদ্যাসাগর হলে যান, হলের ভিতরটা একবার দেখুন আর হলের বাইরেটা একবার দেখুন। বাইরে দেখবেন দুদিন অন্তর গেট হচ্ছে, গেট ভাঙছে, গেট হচ্ছে, গেট ভাঙছে। একই অবস্থা হাসপাতালের ভিতরেও। মাতৃমা নতুন করে গঠন হলেও সেখানে এক্সপায়ারি ডেটের সেলাইন দিয়েছে এবং নতুন ভাবে বিদ্যাসাগর হলকে সাজানো হবে, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা চেঞ্জ করা হবে। নীল সাদা রঙের বাইরের যে বিগত 15 বছরে যে অভিযোগ তোলা হচ্ছে যে শুধুই নীল সাদা রং হচ্ছে, আর কোনো কাজ দেখুন এদের কাছে এটা বলা ছাড়া কোনো উপায় নেই, একটাই কথা, আর কোনো কথাই নেই। ইনফ্রাস্ট্রাকচার ওরা গেলে সেইখানে গেলেই দেখতে হবে। এবং বিদ্যাসাগর তৃণমূলের আমলেই হয়েছে, মেদিনীপুর শহরের সার্বিক উন্নয়নটা তৃণমূলের আমলেই হয়েছে, এটা মানুষ দেখতে পাচ্ছে। ভাইপোর হয়েছে, ভাইপোর গোটা রাজ্যে দিদির ভাইপোর উন্নয়ন হয়েছে, আর কারো হয়নি। সার্বিক উন্নয়ন তৃণমূলই করেছে, এমনটাই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। তৃণমূলে যেটা আমলে যেটা হয়েছে সেটা হচ্ছে কসমেটিক সার্জারি। হ্যাঁ, সেটা শুধুমাত্র রূপ টান দেয়া, মানে যেমন বউ ভাতের আগে যিনি ব্রাইড থাকেন তাকে যেরকম বিউটি পার্লার থেকে সাজানো হয় সেরকম সাজানো হয়েছে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য যেটা করা দরকার সেটা করেনি। মেকআপটা যেদিন খসে পড়বে সেদিন এই কঙ্কালসার চেহারাটা রাজ্যের দেখা যাবে। যেদিন এই মেকআপটা খসে পড়বে না, সেদিন এই রাজ্যের কঙ্কালসার অবস্থাটা দেখা যাবে। তৃণমূল আমলে এটাই হয়েছে। আপনারা শুধু হিন্দু মুসলিম করেন এমনটাই হিন্দু বলা মুসলমানের কথা বলছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারি, যদি হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করে থাকি, তাহলে আজ ভারতবর্ষে আমাদের দল কতদিন ক্ষমতায় আছে? প্রায় 15 বছর, তাই তো? আজ আপনারাই বলুন, হিন্দু মুসলমানের লড়াই এই ভারতবর্ষে হয়েছে, আমরা সম্প্রীতি বজায় রেখেই চলেছি, আমাদের দল সম্প্রীতি বজায় রেখে চলেছে। আমাদের দেশের নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী এগিয়ে আছেন। কে কি বিক্রি করবে সেটাও কি বিজেপি ঠিক করে দেবে? এটাই তো হচ্ছে দেশে। 200-র উপর আসন নিয়ে ক্ষমতায় আসবে জেনে রাখুন। বিজেপির প্রতিনিধিকে বলে রাখছি, আপনারা হিন্দু মুসলিমের রাজনীতি করে পশ্চিমবাংলায় বিভেদ তৈরি করতে পারবেন না। 26-এর বিধানসভা নির্বাচনে 200-র উপর আসন যে পরিস্থিতি তৈরি হয়েছে, 2011 সাল এখান থেকে বামফ্রন্ট সরকার যাচ্ছে, তখন আলোচ্য বিষয় ছিল শিল্পনীতি, তখন আলোচ্য বিষয় ছিল জমি অধিগ্রহণ নীতি। আজকের দিনের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে হিন্দু মুসলিম মন্দির মসজিদ। এই রাজনীতি ভাঙতে হবে, মানুষের কথা বিধানসভায় পৌঁছাতে হবে। শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, এই কথা বলতে হবে। একজন যখন বলছে 1,25,00,000 রোহিঙ্গা ঢুকে গেছে, আরেকজন বলছে আমার জন্য তৃণমূল চুরি করে, যারা চোর, যারা চুরি করে, যারা মৌলবাদী, তাদের কাজ। জাতীয় কংগ্রেসের একটাই বক্তব্য যে যুব সমাজ কাজ পায়, তারা মন্দির মসজিদে করছে, এদের কাছে নীতির কথা কেতাবি কথা চলবে না। হ্যালো, প্রথম কথা হচ্ছে এই যে মেদিনীপুর এখানে যে পরিষেবার কথা বলা হচ্ছে, পৌর পরিষেবার কথা, প্রথম কথা বলি, মেদিনীপুর পৌরসভার এলাকায় আমরা দেখেছি, ছোটবেলা থেকে দেখতাম আগে যে এই মেদিনীপুর শহরে জলের অভাব ছিল। আজকে বর্তমান যুগে দেখুন আপনি, প্রত্যেক বাড়িতে কল দেওয়া হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে জল মানুষ পাচ্ছে। রাস্তাঘাট মানুষের ঠিক আছে এবং এখন বাড়ি বাড়ি আবর্জনা কালেকশন, বাড়ি আবর্জনা যে কালেক্ট করা, সেই তোলা হচ্ছে আপনারা ভাতার রাজনীতি করেন। শুনুন, ভাতার রাজনীতি কারা করে? আজকে তো
আর BJP তো বলছে যে ভাতা দেবে, বিজেপি তো এই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে বলছে 3,000 টাকা করে মহিলাদের দেওয়া হবে, বেকারদেরকে 1,500 টাকা দেওয়া হবে। ভাতার রাজনীতি আমরা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে প্রথম যিনি করেছিলেন তিনি জয়ললিতা। তার পরবর্তীকালে এখানে বামফ্রন্ট সরকার ছিল, তখনও বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। এখানে বামফ্রন্ট সরকার ছিল, তখন বিধবা ভাতা দেওয়া হয়েছে। এখানে বামফ্রন্ট সরকার ছিল, তখন স্কুলে পড়াশোনা করে তখন শুধুমাত্র হোর্ডিং লাগিয়ে প্রচার হয়নি, কোটি কোটি টাকা হোর্ডিং এ বিধবা ভাতাটা এটা কংগ্রেসের প্রকল্প, দীর্ঘদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে চলেছে। সেটার সাথে কিন্তু একটা শিক্ষিত যুবক যিনি আমরা যখন বলছি কথা বলতে দিন, যখন একজন শিক্ষিত যুবক যিনি মাস্টার ডিগ্রি করে এমনকি পিএইচডি করছেন, 1,500 টাকা সেটা কখনো তার প্রাপ্য হতে পারে না। তাকে চাকরির বদলে দিতে হবে। আমি একবার বিজেপির কাছে যাব, যে অভিযোগ তোলা হচ্ছে যে আপনারা ভাতা টুকলি করছেন। তৃণমূল শুরু করেছিল, তৃণমূল 1,500 টাকা করে দেয়, তারপর বলা হচ্ছে 3,000 টাকা দেওয়া হবে, অমিত শাহ নিজে বলেছেন, কি বলবেন? না, আমাদের দেখুন ভাতা রাজনীতি আমরা করিনি, ভাতা রাজনীতি তৃণমূলী করেছে। 3,000 টাকা দেওয়া হবে বলা হয়েছে। না, 3,000 টাকা দেওয়া হবে, এটা তো অমিত শাহ বলেছেন। হ্যাঁ 3,000 টাকা করে দেওয়া হবে, জিতলে আমাদের রাজ্য ক্ষমতায় এলে ঘোষণা করেছেন 3,000 টাকা নিশ্চয়ই দেওয়া হবে। মমতা ব্যানার্জি যদি তৃণমূল বলছে বিজেপি টুকলি করছে। মমতা ব্যানার্জি যদি 1,500 টাকা করে ভাতার কথা ঘোষণা করতে পারেন, আমরা কেন পারবো না? আমরাও ঘোষণা করেছি, আমরা 3,000 টাকা করে দেবো বলছি তো। অন্নপূর্ণা যোজনায় আমাদের সরকার ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবে। এখনো অব্দি 8 মাস সরকার চালানোর পরেও একদিনও দেয়নি। একটা জিনিস বুঝতে হবে, এখানে যতজন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন, তৃণমূলের অলরেডি একজন মন্ত্রী বলেছেন এটা গুটকা খাওয়ার জন্য দেওয়া হচ্ছে, দীর্ঘ তাই বলছেন। হ্যাঁ, ব্লক সভাপতি বলছেন 1,500 টাকা দেওয়া হচ্ছে। যতই করো হামলা, যতই করো হামলা। একটা কথা এখানে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যারা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসেছেন কেউ ভাতার বিরোধী নয়, কিন্তু আমরা বলতে চাইছি ভাতা দেওয়া হোক। ভাতা একটা ক্ষণিক রিলিফের ব্যাপার, ভাতা দিয়ে একটা মানুষের জীবন চলতে পারে না। যা 30,000 টাকা বেতন, ভাতা দিয়ে সারা জীবনের রিলিফ করে দেওয়ার জন্য, এটা বেকারদেরকে 26,000 টাকা। বিজেপি কি ভরসা দিতে পারবে? হ্যাঁ, বিজেপি মানেই তো ভরসা। আম পাবলিক ভারতবর্ষের 140 কোটি মানুষ ভরসা করছে প্রধানমন্ত্রীকে। বিজেপি মানেই ভরসা, বিজেপি মানেই স্বচ্ছতা, আর বিজেপি মানেই মানুষের ভরসা। বিহার ইলেকশনের আগে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে খবর সেটা ফেরত চেয়েছে। দিল্লিতে যে 3,000 টাকা করে দেবে বলেছিল, সেটা এখনো অবধি কোনো মহিলার অ্যাকাউন্টে সে টাকাটা পৌঁছায়নি। 2014 সাল থেকে বিজেপি মিথ্যে রাজনীতি করে আসছে। চাকরি, বছরে 2 কোটি বেকারের চাকরি, এখন পশ্চিমবাংলায় বলছে চাকরি চাই। যারা বলেছিল ভারতবর্ষে 2 কোটি বেকারের চাকরি বছরে হবে, তৃণমূল বলেছিল, কেউ চাকরি দেয়নি, পরিস্থিতি দেয়নি। 1997 থেকে 2011 সাল টানা বামফ্রন্ট সরকারের আমলে প্রত্যেক বছর নিয়োগ হয়েছে। আর ওনারা সরকার আসার করে কি বললেন, এটা কি দুর্গাপূজা নাকি প্রত্যেক বছর নিয়োগ হবে? আমরা ভেবেছিলাম অন্তত অলিম্পিক হবে, সেটাও হলো না। আমরা বলছি স্থায়ী নিয়োগ, পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলেছিলেন, বছর বছর সচেতন মানুষ বিজেপির এই মিথ্যা প্রতিশ্রুতিতে কান দেবে না। মানুষ উন্নয়নের নিরিখে দিদি জিতবে, অর্থাৎ যতই করো দিদি আর মোদির সাথে নেই। দিদি মানুষ কাজের সাথে আছে, বেকার ছেলে বেকার যুবকের কাজ। কথা বলছি, তার এপ্রিল শিক্ষা, মাস চলছে, জোড়া ফুল আর পদ্ম ফুলে ভোট দিলে এপ্রিল ফুল হবেন। তাই 23 এপ্রিল লাল ঝান্ডা করতাম না, বেকার ছেলেরা সরকার গঠন করতে হবে। বেকার ছেলে মেয়েরা ওনারা বলছেন না যে 1,500 টাকা তাদের ফর্ম ফিল আপের জন্য। আরে চাকরিটা কোথায়? ফর্ম ফিল আপ করবো কি করে? চাকরি হবে, চাকরি পেতে গেলে তৃণমূল নেতার ঘরে অভিযোগ তোলা হচ্ছে যে চাকরি নেই, তাহলে কি বলবেন? চাকরি নেই, চাকরি 11 দায়িত্ব নিয়ে বলছি। 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হওয়ার পর 11 থেকে আজকে 26 সাল 4 বার নিয়োগ হয়েছে প্রাইমারি থেকে। 4 বার নিয়োগ হয়েছে বলা হচ্ছে তৃণমূলের তরফে। এইসব ভাঁওতাবাজি কথাবার্তা আপনারাই দেখছেন। তৃণমূলের 15 বছর শাসন ব্যবস্থায় রাজ্যে না আছে শিল্প, না আছে চাকরি, কিছুই নেই। ওইসব ভাঁওতাবাজি কোথায় আছে বলুন না। ঠিক আছে, তর্ক বিতর্ক চলবে, আপনারা জায়গায় থাকুন। চাকরি নেই এই অভিযোগ তোলা হচ্ছে, দুর্নীতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় এই অভিযোগও করা হচ্ছে। দেখুন, অভিযোগটা বিরোধী রাজনৈতিক দল তুলবেই, কিন্তু বাস্তবটাকে সামনে রেখে বলতে হবে। যেই রাজনৈতিক দলগুলো এই যে দুর্নীতির কথা বলছে, সিপিএম বলছে দুর্নীতির কথা, চাকরি দুর্নীতির কথা বলছে সিপিএম, চাকরি দুর্নীতির কথা বলছে বিজেপি। যারা চাকরিটা দেয়নি, বছরে 14 সালে মোদি যখন ক্ষমতায় আসে তার আগে বলেছিল
বছরে 2 কোটি বেকারের চাকরি, 100 দিনের মধ্যে কালো টাকা উদ্ধার, এইসব প্রতিশ্রুতি সব ভাঁওতা হয়ে গেছে। ভারতবর্ষের মানুষ তৃণমূল সিপিএম তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে, ওনারা প্রকাশ করুন না, আচ্ছা, বলুন না। ওনারা বলুন না, চিরকুটের শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা এটা 12 লাখ টাকা করে বিক্রি করেছে। সিপিএম যদি চিরকুটে দিয়ে থাকে, ইনারা পার্টি অফিসে গিয়ে 12 লাখ টাকা করে জায়গায় বিক্রি করেছে। জায়গায় করে মমতা ব্যানার্জি কমিশন গঠন করেছেন, কমিশন গঠন করে বলেছিলেন এই বামফ্রন্ট আমলে এই হয়েছে সেই হয়েছে, আজ অবধি আমাদের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়নি, কিন্তু শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে গেছে। সৌজন্য, এটা সৌজন্য। যদি কমিশন গঠন করে গ্রেফতার করা হতো, তাহলে এটা হচ্ছে সিপিএম এর বের করতে হবে পশ্চিমবাংলাকে। মানুষ ওদেরকে শূন্য করে দিয়েছে, নেতা কর্মী আর থাকতো না। শুধু এই যে কথা বলা হচ্ছে সিপিএম শূন্য, তো সিপিএম কি খাতা খুলবে? কি মনে হয়? শূন্যের ভিতরে এত ঢেউ, দিন দুবেলা মিডিয়াতে বসে সিপিআইএম কে গালাগালি করতে হয়। আমরা বলছি আপনারা লাল ঝড় আসছে, ঠিক আছে, আপনারা তৈরি থাকুন, মহাশূন্যে না উড়ে চলে যান। লাল ঝড় আসছে বলা হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, তবে স্বপ্ন বাস্তবায়ন এই জীবনে আর হবে না। সিপিএম শূন্য থেকে মহাশূন্য নেমে যাবে। সিপিএম কে মানুষ সিপিএম মহাশূন্যে নেমে যাবে। বললাম কি লাল ঝড় আসছে, অপেক্ষা করুন, ওই ঝড়ে নাই তৃণমূল বিজেপি উড়ে যায় মহাশূন্যে, এটা মনে রাখতে বলুন। এই যে লাল লাল হালকা হলে গেরুয়া হয়, আমরা পশ্চিমবাংলা দেখেছি লাল হালকা হয়ে গেরুয়া হয়ে গেছে। অতএব এই মুহূর্তে লাল ঝড় আসছেন যিনি বলছেন, কংগ্রেস হালকা তাকে 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 আবার গেরুয়া হয়। তুমি যখন বলছিলে ভাই আমি কোনো কথা বলিনি, আচ্ছা বলুন। লেট মি ফিনিশ। তো অতএব লাল ঝড় আসার যিনি স্বপ্ন দেখছেন দেখতে পারেন, স্বপ্ন দেখতে স্বপ্ন মানুষ পোলাও খেতে পারে, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধী যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন করছে একমাত্র কংগ্রেস, এবং সেই কংগ্রেস ছাড়া এই মুহূর্তে পশ্চিমবাংলা তথা ভারতে কোনো বিকল্প শক্তি নেই। যিনি মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তার গড়কে টিকিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আসামে গিয়ে, গোয়ায় গিয়ে কংগ্রেসের ভোট কেটে বিজেপির সঙ্গে জিততে সাহায্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে বিজেপি বিরোধী আন্দোলন একমাত্র মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রধানমন্ত্রীর মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। 2029 মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হচ্ছে। আমি তৃণমূলের বন্ধু, ভোট কাটুয়া। আমি তৃণমূলের বন্ধুকে প্রশ্ন করতে যাই, এদিকে বর্ধমান পেরিয়ে গেলে, ওইদিকে দাঁতন পেরিয়ে গেলে, পশ্চিমবাংলা শেষ হয়ে যাওয়ার পরে তৃণমূলের ঝান্ডা ধরে কটা লোক উনি দেখাতে পারবেন যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছেন? একমাত্র বলে রাখি, কংগ্রেস একটা সর্বভারতীয় দল হওয়ার পরেও কজন সাংসদ আছে জিজ্ঞাসা করুন। আর আমাদের একটা রাজ্যে ক্ষমতায় থাকার পরেও 29 জন সাংসদ নিয়ে মানুষ মানুষ মানুষ, তার শিক্ষা, তার কর্মসংস্থান, শিল্প, চাকরি, ভারতবর্ষে কংগ্রেস, ভারতবর্ষে 24টা রাজ্যে বিজেপি রাজত্ব করছে, তৃণমূল কোথায় আছে? এখানে আসানসোল পেরিয়ে গেলে সমুদ্র হিমাচল আমি মুখে এই সমুদ্র হিমাচল ব্যাপী কংগ্রেসের অস্তিত্ব আছে। কাশ্মীর থেকে জিজ্ঞেস করুন সরকারি স্কুলগুলো পুনরায় কবে খুলতে পারবেন? আমরা বলছি পারবেন না। এটার জন্য লাল ঝান্ডা সরকার চাই। 8000-এর উপরে সরকারি স্কুল বন্ধ হয়েছে, 22,000-এর যে অভিযোগ 8000-এর উপর সরকারি স্কুল বন্ধ হয়েছে, এমনটাই বলা হচ্ছে। চাকরি কবে হবে? শুনুন, একটা কথা বলে রাখি। প্রথম কথা, আগে বিজেপির যে প্রতিনিধি যে প্রশ্নটা করলেন, তারপর আসছি। উনি বললেন যে একটা রাজ্যে ক্ষমতায় আছে, সেই একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য ইডি, সিবিআই, এনআইএ থেকে ওই হিন্দু মুসলিম তৃণমূল বিজেপির বাইনারি চলবে না। মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এবং বিজেপি তারা ধর্মের রাজনীতি দিয়ে মানুষকে মূল এজেন্ডা দিকে সরিয়ে নিচ্ছে। আসল দাবিতে আবার অভিযোগ বিজেপি ধর্মের রাজনীতি করে। ওটা বিরোধীদের রাজনীতি বলতে হয়, তাই বলছে, কিন্তু আসলে কি তাই চলছে? ভারতবর্ষ সুন্দরভাবে, ভারতবর্ষে নরেন্দ্র মোদী দৃঢ়তার সঙ্গে, চেতনার সঙ্গে তথ্য দিতে যাই। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষের যে নাম কাটা হলো, সেইটা বিজেপির প্রতিনিধি কিছু বলবেন? আমি এখানে আর এসআইআরটাকে যে ঘেটে দিল তৃণমূলের মাননীয়া, সেটা নিয়ে তৃণমূলের প্রতিনিধি কিছু বলতে আমি বলুন। এখানে আপনাকে কয়টা তথ্য দিতে যাই। সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে এগিয়ে 4টি রাজ্য, উত্তরপ্রদেশ যেখানে ওনাদের ডবল ইঞ্জিনের সরকার আছে, তারপরেই আছে বিহার, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার, তারপরে মধ্যপ্রদেশ, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার, তারপর উড়িষ্যা, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার। বেকারত্বের হারে সবচেয়ে এগিয়ে থাকা 4টি রাজ্য, হরিয়ানা, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার, তারপরে বিহার, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার, তারপরে মধ্যপ্রদেশ, সেখানেও ডবল ইঞ্জিনের সরকার, তারপর উড়িষ্যা, সেখানেও কি বলবেন?
সরকার। দেখুন এই তথ্যগুলো কেন্দ্রীয় গোটা সরকারের সংস্থারই দেওয়া। বেকারত্বের সমস্যা গোটা বিশ্ব জুড়ে, সুতরাং বেকারত্বের যে প্রশ্নগুলো উনি করছেন বিরোধীরা করতে পারেন, কিন্তু আসলে না দাম দেবে নাকি শুনুন, গোটা ওনারা করতে পারেন, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি বছর অন্যান্য রাজ্যে প্রতিটা রাজ্যে স্বাস্থ্যের সমস্যা দেখা যাবে। সময় দাঁড়িয়ে কোনো প্রশ্ন করলে বিজেপিকে পশ্চিম বাংলার বাঙালিদেরকে নিজের রাজ্য থেকে বাইরের রাজ্যে ঘুরতে গেলে এখন আতঙ্কে ভুগতে হচ্ছে। বাঙালিকে বাইরে কাজের খোঁজে খুন করে দিচ্ছে উড়িষ্যা, বিহার, কাজের খোঁজে বাঙালিকে কথা বললে বাংলাদেশি বলে খুন করে দেওয়া হচ্ছে, তারপরেও তারা বাংলাতে ভোট চাইতে আসছে। লজ্জা থাকা দরকার এই বিজেপি বাংলার মানুষকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেন? বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেন? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতো তাহলে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে যেতে হচ্ছে না। আপনারা জায়গায় চলে আসুন, একটু জায়গায় আসুন, বলুন। আজকে পশ্চিম বাংলার বাইরে যদি আমি ফ্যামিলিকে নিয়ে বাইরে বেড়াতে যাই, সেখানে যদি বাংলায় কথা বলি, বিজেপির কর্মীরা বাংলাদেশি বলে মারছে, করে দিচ্ছে, এর কোনো জবাব দিচ্ছে না। তৃণমূলের বন্ধু বলুক না, আমাদের খুন করছে। তৃণমূলের শাসনকালে তৃণমূল নেতারা তৃণমূল করছে, আমরা দেখেছি তো বকটুয়ে সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে করেছে প্রত্যেকটা। এই কিছুদিন আগে হাওড়ায় এই কদিন আগে জেলা পার্টি অফিসে জেলা সভাপতিকে বিজেপির কর্মীরা গাড়ি থেকে কলার ধরে টেনে নামিয়ে রাস্তার মধ্যে ফেলে লাত মেরেছে। তারপরে উনি এই কথা বলছেন। দেখুন, এত বড় দলে মনোমালিন্য থাকতে পারে, উনারা বলুন না, উনাদের দলে মনোমালিন্য নেই। উনাদের অজিত মাইতিকে বিদ্যাসাগর হলে ঘেরাও করে তাড়া করেছিল। কেন তাড়া করেছিল? সেই তৃণমূলের লোকরাই তৃণমূলকে তাড়া করেছিল। দিলীপ ঘোষকে কালকে বরানগরে বিটি রোড অবরোধ করে বিজেপির দুই গোষ্ঠীর মারামারি হয়েছে। আপনি প্রতিনিধিকে জিজ্ঞেস করুন, বিজেপির প্রতিনিধি। তৃণমূল বিজেপিকে বাইনারি করতে দেব না। শিক্ষার কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, বেকারের কর্মসংস্থানের কথা বলতে হবে। এ বাইনারি চলবে না। বাংলার বেকার যুবকরা কেন যাবে বাইরে কাজ করতে? কেন আক্রান্ত হবে? কেন নিজের রাজ্যে কাজ পাবে না? এটা চলতে পারে না। পশ্চিম বাংলায় আসাম, বিহার, উড়িষ্যার সমস্ত প্রদেশের মানুষ এই পশ্চিম বাংলায় রোজি রোজগারের জন্য কাজ করতে আসে, কিন্তু তাদেরকে কখনোই বাঙালির দ্বারা আক্রান্ত হতে হয় না। এখানে বাইনারি চলতে পারে না। একেবারেই এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, তবে চৌঠা মেয়ের দিকে আমাদের সকলের নজর থাকবে। সেই চৌঠা মেয়ে কিন্তু আসল ফলাফল কে কি করবে সমস্তটা দেখা যাবে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অনন্যা, মেদিনীপুর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল।